আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চোখে, সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। দর্শক, পরিবহন খাতের অনিয়ম আর বিশৃঙ্খলা নতুন কিছু নয়, তবে আশা করা হয়েছিল পট পরিবর্তনের পরে এই খাতেও আসবে শৃঙ্খলা, কিন্তু সে আশায় গুড়েবালি। আজ তুলে ধরব সেই পরিবহন খাতের বিশৃঙ্খলার কিছু খণ্ডচিত্র, বিশেষ করে সাভার হয়ে নবীনগর এবং চন্দ্রাগামী পরিবহনগুলোর অনিয়মের কিছুটা খতিয়ান। রাজধানীর বিভিন্ন স্থান থেকে দিবারাত্রি চলাচল করে বিভিন্ন রুটের পরিবহন, যাদের মধ্যে গাবতলী, হেমায়েতপুর, সাভার হয়ে চন্দ্রা রুটের গাড়িও রয়েছে। তথ্য বলছে এই রুটে সাভার পরিবহন, মৌমিতা, ওয়েলকাম, রাজধানী ইতিহাস ও ঠিকানার ব্যানারে ৬টি পরিবহনের কয়েকশো বাস চলাচল করে দিবারাত্রি। এই বাসগুলোর সামনে এবং পেছনে স্পষ্ট করেই লেখা থাকে গন্তব্য। একটু খেয়াল করলেই দেখা যাবে বাসগুলোতে বড় বড় করে লেখা আছে ঢাকা টু চন্দ্রা ভায়া সাভার, নবীনগর, বাইপাল, জিরানী। এই রুটের নতুন যাত্রীরা এই লেখা দেখেই আর নিয়মিত চলাচলকারীরা পরিচিত হয় অনায়াসেই গন্তব্য যেতে এই বাসগুলোতে উঠে পড়ে, কিন্তু এর পরেই বিপত্তিতে পড়তে হয় তাদের। অভিযোগ রয়েছে প্রতিনিয়তই যাত্রীদের সাথে প্রতারণা করছে পরিবহন সংশ্লিষ্টরা। অভিযোগের সত্যতা অনুসন্ধানে আমাদের চোখ টিম। মিলে যায় অভিযোগের যথার্থতা। এই রুটে চলাচলকারী পরিবহনগুলো ঢাকা থেকে চন্দ্রার কথা বলে যাত্রী তুলছে এবং ভাড়াও আদায় করছে, তবে যাচ্ছে না শেষ গন্তব্যে। সাভার এসে বিভিন্ন অজুহাতে নামিয়ে দিচ্ছে যাত্রীদের। ওনারা বললো যে এখানে নাকি আর পিসের পাশে যাইতে বললো, ওটা সাভার পরিবহন। বেশিরভাগ পরিবহনই রেডিও কলোনি এসে অনেকটা জোর করেই যাত্রী নামিয়ে আবার ইউটার্ন নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে, আবার কোনোটা সেখানেই স্টান করে থাকছে। সেক্ষেত্রে কোনো চালক এবং শ্রমিক যাত্রীদেরকে অন্য কোনো পরিবহনে তুলে দেয়, সেই গাড়িতে বসার বা দাঁড়ানোর জায়গা থাক কিংবা না থাক। আবার কোনোটা তাও দিচ্ছে না। তো ভাড়া দেন, ভাড়া ফেরত দেন। আপনারা যাবেন কোথায়? অভিযোগ রয়েছে আরও কোনো পরিবহন শেষ গন্তব্যের অর্থ নিয়ে তা ফেরত দিলেও অনেকে আবার সেই বাকি ভাড়াটুকুও ফেরত দিচ্ছে না দিয়ে নামিয়ে দিচ্ছে জোর করেই। সেক্ষেত্রে দুর্ব্যবহার, এমনকি গায়ে হাত তোলারও অভিযোগ রয়েছে। হেমায়েতপুরে ফাঁকা রোডে বৃষ্টি হচ্ছিল, সাথে আমরা আরো ৩ জন ছিলাম, বাচ্চা ছিল। সে বাচ্চা সহ অর্ধেক রাস্তায় সবাইকে গাড়ি থেকে নামায় দিয়ে কয় যাবো না, কিন্তু আমাদের সাভারে ভাড়া নিয়েছে না দিয়ে আমাদের সাথে অকথ্য ভাষায় কথা বলছে। এক পর্যায়ে জোর জাবত করে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামায় দিচ্ছে বৃষ্টির মধ্যে। এসব চালক এবং হেলপারদের দুর্ব্যবহারের হাত থেকে রেহাই পাচ্ছে না মহিলা এবং শিশুরাও। রাতের বেলা অনেক সময় সাভারের আগেও যাত্রীদের নামিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আমি সেমের কথা বলে বাসে উঠছে, আমাকে এখানে নামা দেওয়া হয়েছে। যাত্রী নাই যে তার জন্য প্রতিবাদ করে ঝগড়া হয়েছে। এর থেকে কি বলবো আর? হয়রানি তো এটা অবশ্যই হয়রানি। আমরা মানে সারাদিন জার্নি করলাম, ক্লাস করে গেছি, আবার আসতে পারতেছি না। ওনার অনেক প্রবলেম ছিল, উনি মহিলাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল। হয়রানি তো। আমরা যাবো পল্লী বিদ্যুৎ, ওরা যাইবো না, আর যাত্রী নাই। ঝগড়া করবো কি? ঝগড়া করবো একজন যে তার সাথে একটু আগে ঝগড়া করছে, চৌকুড়িয়া বলাই এই যে হ্যাঁ না উনি আমার চৌকুড়াইতে বলছে আগে। সেই সব যাত্রীদের অনেকটা ছিনতাইকারীর হাতেই সোপর্দ করে দেয় পরিবহনের হেলপার এবং চালকরা, যার ফলে সর্বস্ব খোয়াচ্ছেন যাত্রীরা। কিন্তু হেমায়েতপুর আসার পর দেখি লোকজন সব নামাই দিচ্ছে, মানে বলতে সবাই নামে, ওই গাড়ি আর যাবে না, নামলে নামেন। আর বৃষ্টি হচ্ছিল, এইগুলোকে আবার ওই অর্ধেকের বেশি নেমে গেছে। আমরা 4-5 জন গাড়িতে ছিলাম, তো এদেরকে নিয়ে টান দেয়, ইউটার্নে চলে আসে। ইউটার্নে এসে কয় গাড়ি এখন ঘুরবে, আপনারা নামলে নামেন, নইলে চলে যান।
গাড়ি তো ঘুরেই ফেলছে। তো আমি বললাম যে ভাড়া নিলে সাভারের, এর ভিতরে এক মহিলা, সে তার টাকাও দেয় নাই। আমাদের চোখ টিমের কাছে প্রথমে কিছুটা রাগঢাক, শেষ গন্তব্যে কেন যাচ্ছেন না এমন প্রশ্নে নানা অজুহাত। এই গাড়ি ওই যে জামের লেগে চাই সিঙ্গেল মারুন যায় না দেখে এর লেগে মনে করেন সাবান আমাদের এটা মমিতা না চাঁদুরা যাই তো আজকে কাজ করাম তার জন্য, আজকে চালাম না। কই যাত্রী নেই, আবার কাম না করাবি, আবার যাত্রী। হ্যাঁ চান্দুরা আমি কোলাইতে পারলাম না, জ্যাম জট অনেক, এই কারণে গাড়ির একটু সমস্যা আছে তো কাজ করাবো এই কারণে। আমার এটা ক্লাসের সমস্যা, আমি একটু গ্যারেজে যাবো, এই জন্য আমাদের কোম্পানির গাড়িতে দিয়ে দিচ্ছি। সুস্থ লোক রাস্তায় বাইরে স্টক করে মরে যায়, এটা কোনো গ্যারান্টি নাই। গাড়ির নিচেও তো কেউ দিতে পারবে না বড় ভাই, তো গাড়ির সিট দেখে গাড়ি তো উঠে দিচ্ছি, আমি তো আর ভরা গাড়িতে যারা করে দেই নাই যাত্রী। কি করবো স্যার, তখন তেল তোমাকে মাপের তেল লইছে, তেল বেশি খাইতেছে, গাড়ির সমস্যা। তেল তো নিচ্ছি স্যার, রাত্রিবেলা 10 লিটার তেল লইছি, তেল শেষ, কি করবেন, তেল খাইতেছে বেশি। হয়রানি না ভাই, আমাকে যাত্রী ওরা বইলে আসছি, আমরা রেডিও কলোনি যাবো, এই কথা বইলে আসছি না, ওনারা বইলে আসছি আমরা। অস্বীকার করলে কিচ্ছু যায় আসে না আমার, ওনারা বইলে আনছে, আমরা সবাই রেডিও কলোনি বন্ধ যাবো মমিতা বাস। এক পর্যায়ে অপরাধ স্বীকার করেন সগর্বেই। এবার তারা তুলে ধরেন তাদের বিভিন্ন সমস্যার কথা। আমি সাবার বন্ধ, আমি রেডিও কলোনি আমি বলে উঠাইছি, যা উঠেছি রেডিও কলোনি বলে উঠাচ্ছি। কথা বুঝতে পারছেন? যাত্রী না হলে গাড়ি ঘুরে যায়, অনেক গাড়ি আছে, যাত্রীর সংখ্যা কম, সাভার পরিবহন ঠিকানা সবাই ঘুরে। এটা সাভার পরিবহন না হরেন না, আমরা গাড়ি 2-4টা 10টা যদি যাত্রী থাকে আমরা অন্য গাড়িতে উঠিয়ে দিই, আবার নিজের মনে করে। রাত্রেবেলা যদি যাত্রী ভালো থাকে তো যায়, যদি 2-5টা থাকে আবার ওভাবে উঠিয়ে দিই। দেখা যাইতেছে আপনার মনে করেন যাত্রী অল্প থাকলে 2-4-5 জন থাকলে করেন সেরকম অসুস্থ যাত্রী হোক ই হোক, তাহলে আমরা নিজেতে উঠাই দিই। বেশিরভাগ সময় গ্রহণ লাগে এই কারণে যাত্রীর অভাবে। ঠিকানা মমিতা সাভার আর মনে করেন ওই যে ইতিহাস, এই 3-4টা বাস ঘুরে, যাত্রী না এলে আবার ঘুরে এলাই গাড়ি। প্রশ্ন হচ্ছে, শেষ গন্তব্যের যাত্রী যদি কমই হয় তাহলে শেষ গন্তব্যের যাত্রীগুলো সব পরিবহনই তুলছে কেন? সুনির্দিষ্ট 3টি পরিবহন, অর্থাৎ 6টি পরিবহনের অর্ধেক যদি শেষ গন্তব্যে যায় তাহলেই তো অনেকটা ভোগান্তি লাঘব হয়। আর এসব গন্তব্যের রুট পারমিটও বা কী করে কর্তৃপক্ষ দিল জানতে হবে তাও। বছরের পর বছর ধরে অনিয়মিত নিয়ম হয়ে গেছে ঢাকা থেকে সাভার হয়ে চন্দ্রাগামী অধিকাংশ পরিবহনের। একটা নির্দিষ্ট বাসে উঠি যে এই বাসে করে গেলে আমরা এই জায়গায় নামতে পারবো, কিন্তু তখন কি করে ড্রাইভাররা যখন যাত্রী কম থাকা অবস্থায় বলে কি যে গাড়িতে এই সমস্যা হয়েছে, এই বলে অনেক সময় নামিয়ে দেয়। আমরা কি করুম, এটা তো ওই জায়গায় নামা দেওয়ার পরে আমি বিষয়টা খুবই আতঙ্কের ভিত্তি ছিলাম। এসব অভিযোগ কেবল রাস্তাতেই সীমাবদ্ধ থাকেনি, থানা পুলিশও হয়েছে। বিভিন্ন সময় ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেছে থানাতে, যদিও এখানেও সেই প্রতিকার না পাওয়ার অভিযোগ। এক পর্যায়ে যখন আমরা রাজি না হয় তখন জোর করে নামায় দিয়েছে বৃষ্টির মধ্যে, এই পর্যন্তই। আর মালিক পক্ষকে ফোন দেওয়া হয়েছে, কিন্তু উনি কোনো রেসপন্স করে নাই। এক পর্যায়ে ধাক্কা দিয়ে নামায় দিছে, ওর হেল্পার দিয়ে কয় নামায় দে দিয়ে গাড়ি টান দিছে, আমরা না নামতে। যদিও এসব কোম্পানিগুলোর কর্তৃপক্ষ দায়ভার দিচ্ছেন চালক এবং শ্রমিকদের, তবে উল্টো মালিকদের কারণেই এমন অরাজকতা বলে জানান চালক এবং শ্রমিকরা। কোম্পানি স্টক না হইলে কাম হইতো, কোম্পানি স্টক হইতে হবে, কোম্পানি লড়ের বড় হয়ে আছে বর্তমান। কত কোম্পানি যদি ছেড়ে দেন তো কিছু করার নাই, কোম্পানি ধরবে। আমাদের হলো একদম শুরু থেকে আমাদের এর উপরে নির্দেশনা আছে যে যাত্রী একদম গন্তব্যস্থানে নিয়ে পৌঁছাবে, রাস্তায় কোনো গাড়ি ঘুরতে পারবে না। এই কিছু মালিকের কারণে ড্রাইভার স্টাফ কষ্ট থাকে, আমাদের ড্রাইভার স্টাফের কারণে আমরা ইনকামও ঠিক মতো পাবো না। গাড়ি রাত্রিতে কম উঠলেই ওরা গাড়িগুলা ঘুরেই দেয়। মালিকদের কারণে, কোম্পানিদের কারণে এই ড্রাইভারদের হলো এই সমস্যা। তাদেরকে দিতে হয় 3000, আবার ঢাকার ভিতরে যদি গাড়ি ঢোকে তাহলে তারা জিপি চান্দার আশায় বসে থাকে,
যে ঢাকার ভিতরে গাড়ি যেখান থেকে ঘুরুক বা না ঘুরুক, ঢাকার ভিতরে ঢুকলেই জিপি চাঁদা দিতে হয়। তথ্য রয়েছে আরও, পরিবহন কোম্পানিগুলোর রুট পারমিট নিয়েও রয়েছে অনিয়ম। অনেক পরিবহনই চলছে অনুমোদনবিহীন, অর্থাৎ কয়েকটি বাসের রুট পারমিট নিয়ে সেই কোম্পানির নামে চলে আরও অনেক পরিবহন, আর সব কিছুই ম্যানেজ হয় গোপন আতাতে। পারমিট আছে 40টা, জিনিয়ান যে পারমিটটা 40টা পারমিট। এই 40টা পারমিট উনি আবার করছে কি, যত গাড়ি চলবে 40টা, ওনার কাছে আবার গাড়ি চলে এখন 200। ওগুলোই ঠিকানাতে চলো, যে জিপি দেয়, চান্দা দেয়, ওগুলা দিলে তো সবকিছু সমাধান হয়ে যায়। আপনি 4 দিনও হয় না, পুলিশ হয় না, সবকিছু ক্লিয়ার। যাত্রীদের জিম্মি করে ফায়দা হাসিল করা এসব অনিয়মের সুযোগ নিচ্ছে এক শ্রেণীর স্বার্থান্বেষী চক্র। এখন বর্তমানে যারা আছে এগুলো মালিক সমিতি, এগুলো কাজে না, এগুলো হলো খাওয়ায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করছে তাও জানা দরকার। কোনো গাড়ি যদি কোনো যাত্রী হয়রানি করে, বা আপনি যেটা বললেন যে তার নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে তার আগেই তাকে যাত্রীকে প্রথমত নামিয়ে দেয়, ধরনের ওই গাড়ির কোনো সুনির্দিষ্ট নাম্বার দিলে আমরা গাড়ির দ্রুত অবস্থায় দিয়ে ব্যবস্থা করতে। যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে না থামিয়ে তারা অন্য যে কোনো একটা স্থানে যাত্রীদের নামিয়ে দেয় বাস থেকে, তো ওইখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে তারা নিয়ে যায়। এমন আমরা কোনো অভিযোগ পাই না এখন পর্যন্ত, আর অভিযোগ পেলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমি সম্প্রতি এখানে আমি কয়েকটা ঘটনা এরকম দেখতে পেয়েছি, এইটা আমি সরাসরি ধরেছি। যে ঘটনাগুলো ঘটছে আমরা এই বিষয়ে অনেক বেশি তৎপর, আর এই বিষয়ে আমরা আরো বেশি জোরালো পদক্ষেপ নেব। এদের বিরুদ্ধে আরো আইনি ব্যবস্থা আরো জোরালো হবে। হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের মাঠের দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য তো শুনলাম, এবার আমরা শুনতে চাই ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের কথা। যোগাযোগ করে কার্যালয়ে গেলেও একাধিক দিন ঘুরিয়েও সহযোগিতা করেনি এবং বক্তব্য দেয়নি জেলা ট্রাফিক পুলিশের বড় বাবুরা। তবে আবারও আশ্বাসের কথা শুনিয়েছেন এই কর্মকর্তা। নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা মালিক পক্ষকে দেখে এই বিষয়ে বলা হবে যে যাতে এরকম হয়রানির শিকার না হয়, সেজন্য তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদের অবশ্যই। শুধু আশ্বাসই নয়, দীর্ঘদিনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পরিবহন সেক্টরে শুধু ব্যক্তি বদল হয়েছে, চাঁদাবাজি পুরাতন অভিযোগগুলো সবই আছে, শুধু ব্যক্তির বদল হয়েছে। যারা অভিযুক্ত, যে পরিবহনের মালিকরা এর সাথে সম্পৃক্ত, তাদের লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা। এই পরিবহন সেক্টরে যে অদৃশ্য একটা ভূত আছে, এই ভূতের একটা বড় অংশ কিন্তু এদের মধ্যে। সংস্কার কার্যক্রম এই পরিবহন সেক্টরকে সামনে রেখে গ্রহণ করা সম্ভব না হলে এই অনিয়ম, এই অব্যবস্থাপনা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আমরা একটা শৃঙ্খলা প্রত্যাশা করছি, অতীতের অনিয়মগুলোর একটা আইনি সুরাহা আমরা প্রত্যাশা করছি, দৃষ্টান্তমূলক আইনি সুরাহা, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে কেউ সাহস না পায়। একথা সবাই মানবেন, রাজধানীতে যে ধরনের লক্কর-ঝক্কর পরিবহন চলছে তাতে শুধু যাত্রীদের অবস্থাই নাজুক হচ্ছে না, বিশ্বের অন্যান্য দেশের কাছে বাংলাদেশ তথা রাজধানী ঢাকার ভাবমূর্তিও তলানিতে গিয়ে ঠেকছে। নানা সময়ে পরিবর্তনের বিভিন্ন আওয়াজ এবং স্লোগান শোনা গিয়েছিল, কিন্তু তা কেবল স্লোগান, সর্বস্বই কোনো পরিবর্তন হয়নি। বিশ্বের থমকে থাকা নগরীর মধ্যে অন্যতম প্রধান রাজধানী ঢাকা। বাসা থেকে বের হয়ে গন্তব্যে কখন পৌঁছাবেন তার নেই সঠিক কোনো সময়। বিত্তশালীরা না হয় বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে সময় পার করেন, কিন্তু এ নগরে বাস করা কিংবা কাজের প্রয়োজনে যারা আসেন সেই নাগরিকদের কি অবস্থা হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন। যাতায়াতের জন্য পাবলিক পরিবহনই যাদের একমাত্র ভরসা, তাদের সময় এবং অর্থের সাথে পরিবহনে আরোহণের পর কর্মস্পৃহাও যে কতটা নষ্ট হচ্ছে তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। কিছু লোক দাঁড়ায় যায়, এখানে দাঁড়ানোর মতো একটা লোক দাঁড়ালে আরেকটা ক্রস করে বেরোতে পারে না। যদি পর্যাপ্ত জায়গা থাকে সেক্ষেত্রে আমাদের ওঠানামা করতে ইজি হয়। বাসের পরিধিটা একটু বড় হওয়া দরকার। নগরীতে পরিবর্তন হচ্ছে অনেক কিছুরই, শুধু পরিবর্তন হচ্ছে না গণপরিবহনের। না, কখনো কমফোর্ট ফিল করা যায় না, মানে একেবারে কনজাস্টেড জায়গা, প্রতিটা বাসের জায়গা কনজাস্টেড, পা রাখা যায় না। আমি এখানে বসছি, এখান থেকে ট্রান্সফার হয়ে আমি এখানে আসছি, যে কনজাস্টেড। আর সিটগুলা দেখেন সবগুলা ময়লা কাঁচরা, মানে
টোটাল কথা হচ্ছে আমরা জনদুর্ভোগে আছি। এখন আমাদের এগুলো সংস্কার করা উচিত, অবশ্যই সংস্কার করা উচিত। আমাদের এই বিশেষ করে পরিবহন সেক্টরে নজরদারি দেওয়া উচিত গভর্নমেন্টকে। না না, এগুলো চলা ঠিক না। যদি স্বাস্থ্য একটু ভালো হয় সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। 3 যুগেরও আগের লক্কর ঝক্কর মার্কা পরিবহনই ধুকে ধুকে চলছে বিভিন্ন রুটে। অন্যদিকে প্রতিনিয়তই বাড়ছে পরিবহনের ভাড়া, কিন্তু সুযোগ সুবিধা অব্যাহতভাবে কমছে। শুধু কয়েক বছর পর পর বাইরের রং পাল্টাচ্ছে পরিবহনগুলো। অধিকাংশ গণপরিবহনের আসন এতটাই নোংরা যে তাতে আরোহণের পর সুস্থ মানুষও অসুস্থ হতে হয়। এমনকি 2 আসনের মাঝে ফাঁকা জায়গা এতটাই সংকীর্ণ যে হাঁটু গেড়ে বসাই দেয়। ওই আরাম কোথায় হবে? আরাম তো এটা না। এটা বলে আগে স্বৈরাচার সরকার বলছে আমরা দেশ ডিজিটাল বানাইছি, আসলে ডিজিটালের কিছুই নেই। যদি ডিজিটাল থাকতো তাহলে অটো সিস্টেম থাকতো, গাড়িতে এসি থাকতো, মানুষ চলাচল করতো, যেটা আমরা বাইরের দেশে দেখি। আরাম তো বলতে গেলে নাই বললেই চলে। এটা তো আসলে বসার যোগ্য না, যে সিটের যে অবস্থা বা যে সাইজ, এটা তো বসার আমরা খুব কষ্ট করে আসলে যাতায়াত করি। একদিকে যানজটের কষ্ট, আরেকদিকে হচ্ছে ভিতরে ঢুকলে মনে হয় যেমন মানে পশু পাখির খোপের মধ্যে ঢুকলাম আর কি মনে হইলো। যাতায়াত দাঁড়াইলে মাথা ছাদে লাগে, আর বসতে গেলে হাত পাও গুটে একটু আরামে বসা যায় না আর কি। অভিযোগ রয়েছে এসব পরিবহনের অধিকাংশেরই নেই ফিটনেস, চলে সংশ্লিষ্টদের ম্যানেজ করে, যে কারণে মাঝে মাঝে লোক দেখানো অভিযান হলেও যেই লাউ সেই কদু। সব মিলে নগরীর গণপরিবহন এখন আর কোনোভাবেই চলাচলের উপযোগী নেই। যে বাসগুলি চলছে, অধিকাংশ বাসেরই আপনি জানেন তাদের অর্থনৈতিক আয়ুষ্কাল যেটা আমরা বলি সেটা শেষ হয়ে গেছে, অনেকটা বুড়ো হয়ে গেছে। সমস্যাটা কোনো টেকনিক্যাল সমস্যা না, এটা আসলে রাজনৈতিক সমস্যা। গণপরিবহনে যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা, সেটা শৃঙ্খলা আনার জন্য আমরা এখন পর্যন্ত একটা কোনো কর্তৃপক্ষ তৈরি করতে পারিনি। তো আমি মনে করি যে আসলে সরকারি মালিকানায় যদি একটা কোম্পানি তৈরি করা হয় তাহলে যেটা সুবিধা হবে, এই যে লক্কর চক্কর বাসগুলি আছে, প্রয়োজন বোধে এই কোম্পানি এই বাসগুলি কিন্তু কিনে নিতে পারে। কিনে নিয়ে যেটা সুবিধা, যে বাসগুলির আয়ুষ্কাল শেষ হয়ে গেছে সেটা একদম স্ক্র্যাপ করে ফেলতে হবে। প্রয়োজনে আমরা একটা স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে পারি। এবং এরপরে যেটা হবে, যেহেতু একটা কোম্পানি তৈরি হবে এবং যারা এখন বাসের মালিক আছে, আমি মনে করি তাদেরকেও ইকোসিস্টেমে রাখতে হবে। তারা এই কোম্পানির কিন্তু শেয়ার হোল্ডার হতে পারে। তখন তারা কি করবে, তারাও এই কোম্পানিতে বিনিয়োগ করতে পারে এবং সরকারও বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে ভালো মানের বাস সেটা কিন্তু ঢাকার শহরে সড়ক জুড়ে আমাদের যেটা আছে সেখানে কিন্তু নামানো সম্ভব। আসলে একটা মনিটরিংয়ের দরকার, কিন্তু এই গণপরিবহনের উপর আসলে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। যেই লাউ সেই কদু, প্রবাদ বাক্যটি শুনেছেন নিশ্চয়ই। পট পরিবর্তনের পর অন্যান্য খাতগুলোর মতো পরিবহন খাতেও মাতব্বর পাল্টাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সেক্টরে কোনো পরিবর্তন না হলে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র গড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে, যেটা কারোই কাম্য নয়। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা কিন্তু আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই কিন্তু বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে। এজন্য সব অনিয়মের বিরুদ্ধে ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সব সময় সাথে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম। অনিয়ম, অপরাধ, দুর্নীতি আর যে কোনো অপরাধের তথ্য জানান, লিখুন। প্রযোজক আমাদের চোখ, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা। এই ঠিকানায় ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।